অনেকেই আছেন যারা সঞ্চয়পত্র কেনার জন্য টিন সার্টিফিকেট করেছেন, কেননা 2 লক্ষ টাকার উপর সঞ্চয়পত্র কেনার জন্য টিন সার্টিফিকেট বাধ্যতামূলক। অন্যদিকে টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন জমা দেওয়ার বিধান রয়েছে। যাদের ইনকাম আয়কর সীমার নিচে কিন্তু টিন সার্টিফিকেট রয়েছে তাদেরকে বাধ্যতামূলকভাবে রিটার্ন জমা দিতে হবে। যাদের ইনকাম আয়কর সীমার নিচে তাদের রিটার্ন জমা দিতে হবে কিন্তু কোনো টাকা জমা দিতে হবে না, একে বলে জিরো রিটার্ন। আজকের ভিডিওতে আমি দেখাবো যারা সঞ্চয়পত্র কেনার জন্য টিন সার্টিফিকেট করেছেন তারা কিভাবে অনলাইনে রিটার্ন জমা দেবেন, সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আসুন তাহলে দেখা যাক যারা সঞ্চয়পত্রের জন্য টিন সার্টিফিকেট করেছেন তারা কিভাবে অনলাইনে রিটার্ন জমা দেবেন। এজন্য প্রথমে একটি ব্রাউজারে যেতে হবে এবং ই-রিটার্ন বিডি লিখে সার্চ দিতে হবে। এবার ই-রিটার্ন অপশনে ক্লিক করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে চলে এসেছে। এখন আপনাকে ই-রিটার্ন অপশনে যেতে হবে। এখানে দেখেন, আপনার যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন। আর যদি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার টিন নাম্বার এবং মোবাইল নাম্বার লাগবে। কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমার আগে রেজিস্ট্রেশন করা আছে, সেজন্য আমি এখন টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখন সাইন ইন করব। এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি এখানে দিতে হবে। এখন রিটার্ন সাবমিশন অপশনে যেতে হবে। অ্যাসেসমেন্ট ইনফরমেশন চলে এসেছে। এখন দেখেন এই পেজটা আপনাকে ফিল আপ করতে হবে। রিটার্ন স্কিম ইউনিভার্সাল সেল, এটি ডিফল্ট থাকবে, এটা কোনো চেঞ্জ করা যাবে না। অ্যাসেসমেন্ট ইয়ার 2021-2022, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা ডিফল্ট থাকবে। ইনকাম ইয়ার 2021-22 অর্থ বছরে যে আপনি ট্যাক্স জমা দেবেন সেটি হচ্ছে 1 জুলাই 2020 হতে 30 জুন 2021 এর মধ্যে যে আপনার ইনকামটি থাকবে সেটা আপনাকে দেখাতে হবে। সুতরাং এটি ডিফল্ট, এটা চেঞ্জ করা যাবে না। এখন দেখেন, এনি ট্যাক্সেবল ইনকাম ইন অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে ইয়েস দিতে হবে, আর যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে তাহলে নো দিতে হবে। আপনি যদি ট্যাক্সেবল ইনকাম নো দেন তাহলে আপনি যে হেডস অফ ইনকাম রয়েছে যেমন স্যালারিজ, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, এই অপশনগুলো কিন্তু হাইড হয়ে যাবে। সেজন্য আপনি যদি সঞ্চয়পত্রের জন্য রিটার্ন জমা দিতে চান তাহলে অবশ্যই ট্যাক্সেবল ইনকামে ঘরে ইয়েস দিতে হবে। আমরা ইয়েস দিয়ে দিলাম। এরপর রয়েছে এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। এখন যদি আপনার কর অব্যাহতি চান তাহলে এখানে ইয়েস দিতে হবে, আর যদি আপনার কোনো ট্যাক্স এক্সেম্পটেড কোনো ইনকাম না থাকে তাহলে নো দিতে হবে। আমি এখানে নো দিয়ে দিলাম। এখন রেসিডেন্ট স্ট্যাটাস, যারা বাংলাদেশে বাস করে তারা অবশ্যই রেসিডেন্ট, সেজন্য এখানে রেসিডেন্ট দিতে হবে। আর যদি কেউ নন রেসিডেন্ট থেকে থাকেন তারা নন রেসিডেন্ট দিবেন। এবার আমরা এই রিটার্নটি জমা দেব মূলত সঞ্চয়পত্রের জন্য, সেজন্য দিতে হবে ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। যারা স্যালারি ইনকাম দিয়ে রিটার্ন জমা দেবেন তারা স্যালারি দিবেন। ইনকাম ফ্রম হাউস প্রপার্টিজ, অর্থাৎ যারা বাড়ি ভাড়া পান, ইনকাম সোর্স হচ্ছে বাড়ি ভাড়া, তারা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দিবেন। যাদের এগ্রিকালচারাল ইনকাম রয়েছে তারা এগ্রিকালচার ইনকাম দিবেন। এছাড়া যাদের ইনকাম ফ্রম বিজনেস বা প্রফেশন রয়েছে তারা এই অপশনে দিবেন। এখন আমরা যেহেতু সিকিউরিটি বা সঞ্চয়পত্র ইনকামের জন্য রিটার্ন জমা দেব, সেজন্য আমরা দেব ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। এখন দেখেন নিচে আছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্স। এখন যদি এই সকল সোর্স বাদেও আরো অন্য কোনো সোর্স থেকে ইনকাম থাকে তাহলে এগুলো আপনাদেরকে দিতে হবে।
দেখেন ওইটা সিলেক্ট করার পরে আপনার চলে আসছে এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। এখন আপনি কোত্থেকে ইনকাম করেন, ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে, ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে, আদার সিটি কর্পোরেশনে, এনি আদার, মানে আপনি কোন এলাকার বাসিন্দা সেটা এখানে সিলেক্ট করতে হবে। আমি একটা সিলেক্ট করলাম। এখন আপনি যদি ওয়ারউন্ডেড গেজেটেড ফ্রিডম ফাইটার্স, আপনি যদি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হন তাহলে এখানে সিলেক্ট করতে হবে। পারসন উইথ ডিসএবিলিটি, আপনি যদি ডিজেবল হন তাহলে এখানে পারসন উইথ ডিসএবিলিটি দিতে হবে। ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট অর লিগ্যাল গার্জিয়ান অফ এ পারসন উইথ ডিসএবিলিটি, তাহলে এইখানে টিক দিতে হবে। এখন নিচে দেখেন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনি যদি ট্যাক্স রিবেটের জন্য ক্লেম করেন তাহলে ইয়েস দিতে হবে, আর যদি না হয় তাহলে নো দিতে হবে। শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হন তাহলে ইয়েস দিতে হবে, না হলে নো দিতে হবে। এখানে দেখেন আইটি 10B রিকোয়ারমেন্টস, আইটি 10B রিকোয়ারমেন্টস হচ্ছে এখানে অ্যাসেট, লায়াবিলিটিস এবং আপনার যে এক্সপেন্স আছে সেগুলো উল্লেখ করতে হবে। এখন আপনার যদি গ্রোস ওয়েলথ ওভার 40 লাখ, অর্থাৎ আপনার সম্পদ যদি 40 লাখের উপর হয় তাহলে ইয়েস দিতে হবে, আর যদি না হয় তাহলে নো দিতে হবে। আমি নো দিয়ে দিলাম। ওন মোটর কার, আপনি যদি কোনো গাড়ির মালিক হয়ে থাকেন তাহলে ইয়েস দিতে হবে, না হলে নো দিতে হবে। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন এলাকাতে যদি কোনো বাড়ির মালিক হয়ে থাকেন তাহলে ইয়েস দিতে হবে, না হলে নো দিতে হবে। আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, এটা আইটি 10B ম্যান্ডেটরি নাই, তবে আমরা এখানে ইয়েস দিয়ে দেব। এখন 7 কন্টিনিউ করতে হবে। এখন 7 কন্টিনিউ করার পর দেখেন আপনার ইনকাম চলে আসলো, ইনকাম ডিটেইলস, আপনার ইনকাম কোত্থেকে আসলো। এখন আমরা তো আগে বলেছি যে কোনো ইনকাম নেই, শুধুমাত্র সঞ্চয়পত্র কেনার জন্য রিটার্ন জমা দেবেন, সেজন্য দেখেন ইন্টারেস্ট অন সিকিউরিটি। এখানে দেখেন ইন্টারেস্ট অন সিকিউরিটি টাইপ, মানে সঞ্চয়পত্র কি ধরনের সঞ্চয়পত্র। এখানে দেখেন সঞ্চয়পত্র আদার দেন পেনশনার, আমরা জানি যে 4 ধরনের সঞ্চয়পত্র রয়েছে, যেমন 3 মাস অন্তর সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, আর পেনশনার সঞ্চয়পত্র। এখন পেনশনের সঞ্চয়পত্র করে করতে পারে শুধু পেনশনভোগীরা। এখন সঞ্চয়পত্র পেনশনার মানে আপনি কোন ধরনের সঞ্চয়পত্র, যদি পেনশনের সঞ্চয়পত্র নাকি অন্য ধরনের সঞ্চয়পত্র। বন্ডস এন্ড আদার সিকিউরিটি, সিকিউরিটি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এখানে আমরা যদি পেনশনের সঞ্চয়পত্র না হয় তাহলে সঞ্চয়পত্র আদার দেন পেনশনার, এটা উল্লেখ করব। এখানে দেখেন সঞ্চয়পত্র আদার দেন পেনশনার। এখন এখানে কিছু বিষয় আছে আপনাকে দিতে হবে, যেমন রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ইস্যু ডেট দিতে হবে, কত টাকার সঞ্চয়পত্র রয়েছে, গ্রোস ইন্টারেস্ট কত, ট্যাক্স ডিডাক্টেড সোর্স, এগুলো আপনাকে দিতে হবে। তো রেজিস্ট্রেশন নাম্বার আমরা দিয়ে দেবো একটা, ইস্যু ডেট দিতে হবে আপনাকে, আপনি গত এই অর্থ বছরের ভিতরে আপনাকে হতে হবে অবশ্যই। ধরা যাক আমরা এপ্রিল মাসে কিনেছি, এটা আমরা দিয়ে দিলাম। এবং ভ্যালু কত, ধরা যাক 3 লাখ টাকার কেনা হয়েছে। এখানে দেখেন গ্রোস ইন্টারেস্ট, গ্রোস ইন্টারেস্টটা কি the amount of interest earned on your savings instrument before deducting tax, this is net interest plus TDS amount, অর্থাৎ এখানে ট্যাক্স ডিডাক্টিং করার আগে যে অ্যামাউন্টটা রয়েছে সেটি আছে, অর্থাৎ ইন্টারেস্ট প্লাস ট্যাক্স সহ যে অ্যামাউন্টটা। আর এখানে দেখেন ট্যাক্স রিলেটেড অ্যাজ সোর্স, অর্থাৎ আপনার সোর্স ট্যাক্স কতটা কাটা হয়েছে। তো ধরা যাক আপনার ট্যাক্স সহ যে ইন্টারেস্ট পাইলেন সেটা হচ্ছে 10,000 টাকা। এখন আমরা জানি যে 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের ক্ষেত্রে সোর্স ট্যাক্স 5%, 5 লাখ 1 টাকা হতে এর উপরে সোর্স ট্যাক্স 10%, সেক্ষেত্রে 10,000-এ আপনাকে 5% যদি ট্যাক্স কাটে তাহলে আপনার হবে হচ্ছে কত টাকা, 500 টাকা। অর্থাৎ গ্রোস ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট প্লাস ট্যাক্স সহ যে অ্যামাউন্টটা, আর হচ্ছে এটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড সোর্স, মানে আপনার যে ইন্টারেস্ট থেকে যে আপনার ট্যাক্সটা কাটলো সেই ট্যাক্সটার পরিমাণ। এখন দেখেন
এরপরে এটি আপনি যদি আরো কোনো সঞ্চয়পত্র থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে প্লাস দিয়ে অ্যাড করতে পারবেন, না হলে বাদ দিয়ে দিবেন। এরপরে আপনাকে সেভ এন্ড কন্টিনিউ করতে হবে, অথবা আপনি দেখেন উপরে রয়েছে এখানে আপনি ক্লিক করে ঢুকতে পারবেন। যেমন এবার রিবেট, আপনি যদি কোনো রিবেট পান সেই রিবেট গুলো এখন করতে হবে। রিবেটটা হচ্ছে আপনি ইনভেস্টমেন্টের উপরে রিবেট পাবেন। যেমন আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে ইনভেস্ট করেন তাহলে রিবেট পাবেন, ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস এ যদি আপনি ইনভেস্ট করেন তাহলে রিবেট পাবেন, অ্যাপ্রুভ সেভিং সার্টিফিকেটে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে রিবেট পাবেন, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, বেনিভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, অ্যাপ্রুভ স্টকস অর শেয়ার, এগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি রিবেট পাবেন। আপনি কোথায় বিনিয়োগ করলে রিবেট পাবেন বা কর অব্যাহতি পাবেন সেটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। এখন দেখেন এটা কিভাবে আপনি ফিল আপ করবেন। ডিপোজিট প্লাস স্কিম, এখন আপনি কোন ব্যাংক থেকে করলেন, ধরা যাক আপনি ডিবিবিএল থেকে করলেন। অ্যাকাউন্ট নাম্বার দিবেন আপনি, ডিপোজিট অ্যামাউন্ট ধরা যাক আপনার গত এই অর্থ বছরে অর্থাৎ 1 জুলাই 2020 হতে 30 জুন 2021 এর মধ্যে আপনি 1 লাখ টাকার ডিপিএস জমা হয়েছে। তাহলে দেখেন ডিপোজিট অ্যামাউন্ট এই অর্থ বছরে 1 লাখ টাকা ডিপোজিট অ্যামাউন্ট ডিপিএস এ জমা হয়েছে 1 লাখ টাকা, কিন্তু অ্যালাউয়েবল অ্যামাউন্ট 60,000 টাকা। অর্থাৎ আপনার এই অর্থ বছরে যত টাকারই ডিপিএস জমা হোক না কেন আপনি 60,000 টাকার উপরে রিবেট পাবেন। এছাড়া যদি আপনার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে কোনো ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি এখানে দেখাতে পারবেন। একইভাবে আপনি এখানে লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বার দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি, পলিসি ভ্যালু, প্রিমিয়ার পেইড, অ্যালাউয়েবল অ্যামাউন্ট এগুলো আপনাকে দেখাবে। এভাবে আপনি রিবেট করবেন এবং এখানে দেখেন সেভ এন্ড কন্টিনিউ করতে হবে। এবার দেখেন এক্সপেন্ডিচার, আপনার খরচ, এবার আপনার খরচ দেখাতে হবে আপনি কত টাকা খরচ করেছেন এই অর্থ বছরে। দেখেন আপনি আইটি 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, হ্যাঁ ইয়েস করলাম, আমরা ইয়েস করেছি বলে এটা আসছে। এখন পার্টিকুলার এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং এন্ড আদার এসেনশিয়াল, আপনি কত টাকা খরচ করছেন। অ্যাকোমোডেশন এক্সপেন্স, আপনি বাসস্থানে কত খরচ করছেন। অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, আপনি যাতায়াতে কত টাকা, কনভেন্সে কত টাকা। ড্রাইভার স্যালারি, আদার ট্রান্সপোর্টেশন, হাউসহোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স, চিলড্রেন এডুকেশন এক্সপেন্সে কত খরচ হয়েছে। এছাড়া যদি কোনো স্পেশাল এক্সপেন্স থাকে সেইটা, হ্যাঁ। তারপর টোটাল এক্সপেন্স রিলেটেড টু লাইফস্টাইল, পেমেন্ট অফ ট্যাক্স চার্জেস, পেমেন্ট অফ ট্যাক্স অ্যাজ সোর্স। আপনি যদি আরো সহজ করতে চান তাহলে আপনি নোতে ক্লিক করতে হবে। নোতে ক্লিক করলে দেখেন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ আপনি যদি আলাদা আলাদা করে এক্সপেন্স গুলো না উল্লেখ করে একই সাথে এক্সপেন্স উল্লেখ করতে চান তাহলে নোতে দিতে হবে এবং এখানে আপনাকে দিয়ে দিতে হবে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স। এখানে ধরা যাক আমাদের টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স হচ্ছে 3 লাখ টাকা, হ্যাঁ দেখেন 3 লাখ টাকা দিয়ে দিলাম। এখন সেভ এন্ড কন্টিনিউ করতে হবে। এখন দেখেন অ্যাসেট এন্ড লায়াবিলিটি, আপনার যদি কোনো অ্যাসেট থেকে থাকে তাহলে এখানে উল্লেখ করতে হবে। যেমন যদি আপনার কোনো মোটর গাড়ি থেকে থাকে অথবা এগ্রিকালচারাল প্রপার্টি থেকে থাকে অথবা নন এগ্রিকালচারাল প্রপার্টি থেকে থাকে তাহলে আপনাকে এটা উল্লেখ করতে হবে। ধরা যাক আপনার ফার্নিচার রয়েছে একটা ফার্নিচার অথবা ইকুইপমেন্ট অথবা ইলেকট্রনিক আইটেম রয়েছে, একটা টিভি রয়েছে। তাহলে টাইপ অফ অ্যাকুইজিশন আপনি কিভাবে পাইছেন এটা, তাহলে আপনি দাদা গিফট পাইছেন, কোয়ান্টিটি 1, ভ্যালু হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা। এখন দেখেন এর নিচে আছে লায়াবিলিটি, অর্থাৎ আপনার কোনো লোন আছে কিনা। লোন থাকলে আপনার লায়াবিলিটি এটাকে দিতে হবে। যদি দেখেন আনসিকিউরড লোন, নেম অফ দ্য লেন্ডার, টিন অফ দ্য লেন্ডার, পারপোজ, ব্যালেন্স, অর্থাৎ কত অ্যামাউন্টের লোন আপনি নিছেন, হ্যাঁ। এছাড়া যদি আপনার কোনো আদার আউটফ্লো থাকে সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এখন দেখেন আপনি 3 লাখ টাকা এক্সপেন্স করছেন আর 50,000 টাকার একটা সম্পদ রয়েছে, অর্থাৎ 3.5 লাখ টাকা দেখালেন, কিন্তু আপনার তো
সোর্স অফ ফান্ড আপনি দেখান নাই। আপনি বলছেন যে আপনার ইনকাম না, আপনি একজন হাউস ওয়াইফ অথবা একজন স্টুডেন্ট, কিন্তু আপনাকে সোর্স অফ ফান্ড দেখাইতে হবে। আপনার এই 3.5 লাখ টাকার একটা সোর্স অফ ফান্ড দেখাইতে হবে আপনাকে। আপনাদের ইনকাম তো দেখান নাই, ইনকাম দেখান নাই। এখন দেখেন আপনাকে এখানে আদার রেসিপিয়েন্টের ঘরে আপনাকে দেখাইতে হবে। তাহলে কি আপনি এক্সপেন্স করছেন, এক্সপেন্স প্লাস আপনি কি কিনছেন, একটা টিভি কিনছেন, কত টাকা? তাহলে রেফারেন্সের ঘরে আপনি কোত্থেকে পাইছেন? আপনি ধরা যাক আপনার ফাদারের কাছ থেকে পাইছেন। অ্যামাউন্ট কত? 3.5 লাখ, 3.5 লাখ টাকা পাইছেন। আপনার টোটাল সম্পদ হলো 3.5 লাখ টাকা, আর হচ্ছে টোটাল আপনি যে টাকাটা পাইছেন 3.5 লাখ, দেখেন ডিফারেন্স হয়ে গেল 0। এভাবে আপনি 0 রিটার্ন জমা দিতে পারবেন। এখানে সেভ এন্ড কন্টিনিউ করতে পারবেন। এখন এইখানে দেখেন ট্যাক্স এন্ড পেমেন্ট রয়েছে, এখানে তো আপনি ট্যাক্স দিতে হবে না। এখন রিটার্ন ভিউতে গিয়ে আপনি পুরো বিষয়টা আপনি দেখতে পারবেন। দেখেন অ্যাসেসমেন্ট ইয়ার, সবকিছু 000, সব জিরো, দেখেন সব জিরো। এখানে সাবমিট রিটার্ন দিলে আপনি রিটার্নটি সাবমিট করতে পারবেন। এছাড়া যারা চাকরিজীবী তারা কিভাবে অনলাইনে রিটার্ন জমা দেবেন, অন্যদিকে হাউস ওয়াইফ এবং স্টুডেন্ট যাদের নিজেদের কোনো ইনকাম নেই, যারা 3 সার্টিফিকেট করেছেন বিভিন্ন কারণে, তারা কিভাবে রিটার্ন জমা দেবেন সেটা নিয়ে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্ত, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।